প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি বিজন অধিকারী, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালোই আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্র বইয়ের যে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ চাহিদার স্থিতিস্থাপকতা। এই চাহিদার স্থিতিস্থাপকতা এই বিষয়ে আমরা মূলত গত ক্লাস আমরা জেনেছি। আজকে চাহিদার স্থিতিস্থাপকতা যে তিন প্রকারের চাহিদার স্থিতিস্থাপকতা, এই তিন প্রকারের স্থিতিস্থাপকতা সম্পর্কে আমরা আলোচনা করব, জানব। সবাই ক্লাসটা মনোযোগ সহকারে খেয়াল করবে। আশা করি এই সম্পর্কিত সমস্যার সমাধান আমাদের হয়ে যাবে। চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা আমি আমাদের মুখোমুখি আলোচনা করি। এইগুলো সবই তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে, তারপরও একটু আলোচনা করি। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার। প্রথম হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার হারাহারি স্থিতিস্থাপকতা। আমরা প্রথমে জানবো হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এলাস্টিসিটি অফ প্রাইস, যা সংক্ষেপে আমরা ইপি নাম দিয়েছি। এখানে আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে, দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতই হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আমি আবার বলছি, দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতই হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটা লিখে নিই। চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইপি ইকুয়াল টু চাহিদার আপেক্ষিক পরিবর্তন আর নিচে বাই দামের আপেক্ষিক পরিবর্তন। এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, চাহিদার পরিবর্তন, চাহিদার পরিবর্তন যেটাকে আমরা বলতে পারি সেন্স কিউ, প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা আর হচ্ছে দামের পরিবর্তন, দামের পরিবর্তন সেন্স পি বাই প্রাথমিক দাম পি। এটাকে আবার এভাবে আমরা লিখতে পারি, শুধু চিহ্নগুলো দিয়ে সেন্স পি বাই কিউ, সেন্স পি বাই পি। এখান থেকে আমরা আবার এক্সপ্রেশন লিখি,
সেন্স কিউ বাই কিউ, যেহেতু এই অংশের সাথে এই অংশের ভাগ সম্পর্ক, তাই এখানে মাত্র একটা গুণ দিলে পি উপরে যাবে, সেন্স কিউ সেন্স সি নিচে আসবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি সেন্স কিউ বাই সেন্স সি গুণ পি বাই কিউ। এইভাবে আর কি সূত্রটা মনে রাখতে পারো তোমরা, যাতে বোঝার সুবিধার্থে আমি এভাবে আলোচনা করলাম। এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা জানবো এই যে সূত্র প্রয়োগ করে আমরা একটা সমাধান করব। সূত্র প্রয়োগ করে যে দামের পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন হয়, আমরা একটা সমাধান বা ছোট একটা অঙ্ক করব। উদাহরণ একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে, একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা, 8 টাকা হলে চাহিদা চাহিদা 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 24 একক হয়। একটি দ্রব্যের দাম 10 টাকা, তার থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলো, তাহলে চাহিদা 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 24 একক হলো। এই ক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত হবে এটা আমরা জানবো। এইখানে প্রাথমিক দাম পি ইকুয়াল টু 10 টাকা হ্রাস পেয়ে যা হয়েছে এটাকে আমরা পিরিয়ন ধরি, অর্থাৎ 8 টাকা। সেন্স পি আমরা ধরি হচ্ছে সেন্স পি 8 মাইনাস 10 অর্থাৎ -2। পরিমাণ, প্রাথমিক পরিমাণ 20 একক, পরিবর্তিত পরিমাণ T1 দ্বারা দেখাচ্ছি আমরা 24 একক, এবং সেন্স কিউ তোমার 24 বিয়োগ 20 অর্থাৎ 4। এবার আমরা এই সূত্র প্রয়োগ করে চাহিদার স্থিতিস্থাপকতা, এই সূত্র প্রয়োগ করে আমরা সমাধানটা করব। চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা লিখি, আমাদের সেন্স কি কত আছে, সেন্স কি 4, সেন্স কি কত আছে -2, সেন্স কি -2 গুণ কি কত আছে 10, কি কত আছে 20। তাহলে আমরা কাটাকাটি করি, যেমন
4 দিয়ে 40 হয়, 20 দ্বিগুণ 40, অর্থাৎ এখানে থাকছে -1। আর এই মাইনাসটা উঠানোর জন্য আমরা পরম মান বা পরম চিহ্ন ব্যবহার করতে পারি। অতএব EP equal to 1। এভাবে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র প্রয়োগ করে চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমরা নির্ণয় করলাম। এভাবে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তনটা হয় এই দুই অনুপাত হচ্ছে কি চাহিদার স্থিতিস্থাপকতা, যেটা আমরা সূত্র প্রয়োগ করে জানতে পারলাম। এবার আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা যেটাকে আমরা EY দ্বারা দেখাবো। দেখো চাহিদার আয় স্থিতিস্থাপকতা এটার সংজ্ঞাটা এমন হবে, ক্রেতার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, ক্রেতার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। চাহিদার আয় স্থিতিস্থাপকতা আমরা ওই সূত্রটা প্রয়োগ করে আমরা করতে পারি। সূত্রটা আমরা এখানে এইভাবে করে একইভাবে আমরা এটা মোসার দরকার হচ্ছে না, কারণ আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখবো। এখানে আপনাদের উদাহরণটা বুঝলাম না। চাহিদার আয় স্থিতিস্থাপকতার যে সূত্রটা এটা হচ্ছে আমরা সংখ্যা লিখি EY equal to tan Q by tan Y গুণ Y by Q। এই সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। সমাধান হচ্ছে একজন ব্যক্তি একজন ব্যক্তির আয় 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা হলে এবং চাহিদা 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 25 একক হয়। কি বলা হচ্ছে যে একজন ব্যক্তির আয় 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা হলো এবং চাহিদা 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 25 একক হলো। এক্ষেত্রে আমাদের যে স্থিতিস্থাপকতার আয় স্থিতিস্থাপকতার সূত্র প্রয়োগ করে এই সমাধানটা আমাদের করতে হবে। আমরা দেখি এখানে y equal to 100 টাকা এবং y1 মানে পরিবর্তিত আয়
200 টাকা, তাহলে চেঞ্জ ওয়াই ইকুয়াল টু 200 মাইনাস 100 টাকা, এবং কিউ ইকুয়াল টু 20 একক পরিবর্তিত চাহিদা কিউ আন্ডার দেখানো হচ্ছে 25 একক, চেঞ্জ কিউ ইকুয়াল টু 25 বিয়োগ 20 সমান 5। এটা আমরা বের করলাম। এবারে সূত্র প্রয়োগ করে আমরা এই সমাধানটা করব। চেঞ্জ কিউ আমরা কি ধরেছি, চেঞ্জ কিউ হচ্ছে 5 চেঞ্জ ওয়াই 100 বা 100 গুণ ওয়াই 100 আর কিউ 20, তাহলে 100 কেটে যায়, তারপর হচ্ছে তোমার 20 1/4 বা 24, যেটা গ্রেটার দ্যান 0, এখানে একটা তাৎপর্য আমরা লিখতে পারি। তাৎপর্য যদি এমনটা হয় EY greater than 0 এবং EY less than 0, এমনটা যদি হয় EY greater than 0 হলে এটা হবে স্বাভাবিক দূরত্ব, স্বাভাবিক দূরত্ব, আর EY less than 0 হলে হবে গিভেন দূরত্ব। সহজে আমরা বলছি স্বাভাবিক দূরত্ব যে দ্রব্যটা বেশ কয়েকদিন পর্যন্ত আর কি ভালো থাকে, অর্থাৎ খুব তাড়াতাড়ি পচনশীল নয়, এমন দ্রব্য হচ্ছে স্বাভাবিক দ্রব্য। আর গিভেন দ্রব্য হচ্ছে যে দ্রব্যটা খুব সহজে বা অল্প দিনের ভিতর নষ্ট হয়ে যাবে, পচে যায়, এটা হচ্ছে গিভেন দ্রব্য। যেমন আমরা এক্ষেত্রে বলতে পারি, গিভেন দ্রব্যের ক্ষেত্রে বলতে পারি সবজি, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়। আর স্বাভাবিক দ্রব্য আমরা মোটা চাল বলতে পারি, কাপড় বলতে পারি, বা এই জাতীয় হিমায়িত খাদ্য বা শুকনো যে খাবারগুলো দীর্ঘদিন যাওয়া রাখা যায়, এগুলোকে আমরা স্বাভাবিক দ্রব্য হিসেবে চিহ্নিত করতে পারি। এভাবে আমরা দেখতে পেলাম যে ব্যক্তির আয়ের পরিবর্তনের ফলে যে চাহিদার যে পরিবর্তন হয়, এটা আমরা স্থিতিস্থাপকতার যে সূত্র প্রয়োগ করে আমরা এটা নির্ণয় করলাম। আমাদের আরেকটা আছে আয় স্থিতি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা ক্রস ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতার যে একটা সংজ্ঞা, দুটি সম্পর্কযুক্ত পরিবর্তক বা পরিপূরক। পরিবর্তক একটা পরিবর্তন আরেকটা বা বিকল্প, আর পরিপূরক একটা অভাব পূরণ করতে হলে আরেকটার অবশ্যই দরকার হবে, এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। এজন্য বলা হচ্ছে যে দুটি সম্পর্কযুক্ত পরিপূরক হোক আর পরিবর্তক দ্রব্য হোক, এই দ্রব্যের ক্ষেত্রে একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে, এই দুইয়ের অনুপাত হচ্ছে
আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন হলে অন্যটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতই হচ্ছে তোমার হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমরা এখানে দুইটা দ্রব্য ধরি, দুটি দ্রব্য x এবং y, দুটি দ্রব্য ধরি আমরা, x ও y দুটি দ্রব্য, এর মধ্যে x দ্রব্য এবং y দ্রব্য, এই দুটি দ্রব্যের মধ্যে y দ্রব্যের দামের আনুপাতিক পরিবর্তনের ফলে x দ্রব্যের দামের চাহিদার পরিমাণের যে আনুপাতিক পরিবর্তন হয়, তা নিম্নোক্ত ভাবে দেখানো হলো। x ও y দুইটা দ্রব্য, এই দুইটা দ্রব্যের y দ্রব্যের দামের আনুপাতিক পরিবর্তন হলে x দ্রব্যের চাহিদার যে আনুপাতিক পরিবর্তন হয়, তা এই আমরা নিচ দেখাই, যেমন এসে x দ্রব্যের চাহিদা শতকরা পরিবর্তন y দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, যেটাকে আমরা একটু সংক্ষেপ করে আসি, এটাকে আমরা বলতে পারি যে x দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, এটাকে আমরা বলতে পারি tan qx by qx, আর x দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন, এটা আবার এইভাবে যে x দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন বা x দ্রব্যের প্রাথমিক চাহিদা, যেটাকে আমরা এভাবে দেখলাম sense qx by qx, আর নিচে আমরা দেখলাম হচ্ছে sense py by py, যেমন y দ্রব্যের দামের পরিবর্তন, sense py এবং প্রাথমিক যে y দ্রব্যের প্রাথমিক দাম py, এটা দ্বারা আমরা দেখাই। এটাকে আমরা আরো করতে পারি sense qx by qx, এটাকে গুণ দিলে sense py by
পি ওয়াই থেকে লিখে দেয় সেন্স কিউ এক্স বাই সরি এইখানে হবে সেন্স কিউ এক্স বাই সেন্স পি ওয়াই গুণ পি ওয়াই বাই কিউ এক্স। এইটা আমরা এই সূত্র আকারে লিখলাম। আমরা একটা তাৎপর্য আছে, এটা তাৎপর্যটা আমরা লিখে দিই। তাৎপর্যটা হচ্ছে তোমার তাৎপর্য ইসি গ্রেটার দ্যান 0 যদি হয়, এটা হচ্ছে পরিবর্তন দূরত্বের ক্ষেত্রে এমন হয়, পরিবর্তন দূরত্বের ক্ষেত্রে এমনটা হয়। পরিবর্তন দূরত্ব কি? একটা পরিবর্তন একটা, যেমন চা বা কফি, চিনি, গুড়। আর হচ্ছে যদি এমনটা হয় ইসি লেস দেন 0, এটাতে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এমনটা হয়, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এমনটা হয়, যেমন চা খেতে গেলে তার সাথে চিনি লাগে, এটাতে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এমনটা হয়। আবার এমনটা যদি হয় ইসি ইকুয়াল টু 0, এমনটা হতে পারে এটা হচ্ছে 0, ইকুয়াল টু 0 বা 0, এটা হতে পারে তোমার সম্পূর্ণ দুইটা আলাদা দ্রব্য, চাল ও আপেল। এইটা কে কার পরিবর্তক না, কে কার পরিপূরক না। কি বলেছি? এটা কে কার পরিবর্তক না, কে কার পরিপূরক না। আমরা এটা একটা সমাধানের মাধ্যমে দেখব। সমাধান উদাহরণ ধরি x কে আমরা চা ধরি, x চা এবং y কফি দুটি পরিবর্তক বা লেখার জন্য বিকল্প দ্রব্য, পরিবর্তক বা বিকল্প দ্রব্য। y দ্রব্যের দামের দামের না সরি y দ্রব্যের দাম, y দ্রব্য মানে আমরা দেখাচ্ছি কফি, y দ্রব্যের দাম 100 টাকা থেকে, y দ্রব্যের 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা হয় x দ্রব্যের চাহিদার পরিমাণ। দশ একক থেকে বৃদ্ধি পেয়ে
10 একক বৃদ্ধি পেয়ে 15 একক হয়। এটা আর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে আমাদের। বলা আছে যে x এবং y দুইটা পরিবর্তন বা বিকল্প দ্রব্য, x হচ্ছে 4, y হচ্ছে কপি। এখানে বলা আছে x দ্রব্যের দাম y দ্রব্যের দাম অর্থাৎ কপির দাম যদি বৃদ্ধি পায়, কপির দাম বৃদ্ধি পেলে তোমার হচ্ছে চায়ের চাহিদা বেড়ে যায়। বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটার দাম বৃদ্ধি পেলে মানুষ ওটার চাহিদা কমিয়ে তার পরিবর্তে যেটা থাকে ওটার চাহিদা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে তাই কফির দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে চায়ের চাহিদা বেড়ে গেছে। এই ক্ষেত্রে আমরা সূত্রটা প্রয়োগ করি। তার আগে আমরা দেখি আসছে বলে হচ্ছে বলা হচ্ছে ওই দ্রব্যের দাম যে পি ওয়াই ওয়েদারের দাম পিওয়াই প্রাথমিক দাম ছিল তোমার হচ্ছে 100 টাকা, পরিবর্তিত PY1 200 টাকা, চেঞ্জ PY 200 বিয়োগ 100 100। x দ্রব্যের চাহিদার পরিমাণ 10 একক ছিল প্রাথমিক, পরে পরিবর্তন হয়েছে PX1 15, তাহলে চেঞ্জ PX এটা হয়। আমরা সূত্রটা প্রয়োগ করি, is equal to sense Qx by sense Py গুণ Py by Qx। তাহলে এটা হচ্ছে আমাদের sense Qx কত ছিল 5, sense Py 100 এবং Py ছিল আমাদের 100 এবং Qx হচ্ছে 10। তো এটা হচ্ছে তোমার হচ্ছে হাফ বা এটা কি, এটা গ্রেটার দ্যান 0। তাহলে এটা হচ্ছে কি একটা আরেকটা বিকল্প বা পরিপূরক, বিকল্প বা পরিবর্তিত দ্রব্য। এভাবে আমরা যে চাহিদার স্থিতিস্থাপকতা, যে 3 প্রকার চাহিদার স্থিতিস্থাপকতা, যে দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। আশা করি তোমরা বাড়িতে মনোযোগ সহকারে বইটা আরো খেয়াল করবে, বইটা আরো ঠিক পড়বে, তাহলে দেখবে যে তোমরা এই সমস্যার সমাধান পেয়ে যাবে। তোমাদের যদি সামনাসামনি বসিয়ে যদি ক্লাস নিতে পারতাম, আশা করি তোমাদের ক্লাসটা আরো ফ্রুটফুল হতো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের সমাধানও আমি দিতে পারতাম। যাই হোক, এই করোনার এই দুর্যোগের সময় বা এই মহামারীর সময় আমরা যে যেখানে যেভাবে থেকে ক্লাস নিচ্ছি বা তোমরা ক্লাস করতেছো, তাতে নাই মামা থেকে কানা মামা ভালো একটা প্রবাদ আছে, এটা তো হচ্ছে। যাই হোক, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা আর কি খেয়াল করেছো, তার জন্য ধন্যবাদ। তোমরা বাড়তি বেশি বেশি পড়ালেখা করবে, কেউ সময়টা অপচয় করবে না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।